সালের 5 আগস্ট বাংলাদেশের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থান, যেটাকে আপনারা অনেকেই গণ অভ্যুত্থান বলেন, কিন্তু বরাবরের মতো আবারও বলছি, এইটা গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল জুলাই দাঙ্গা, জুলাই জঙ্গি হামলা। একটা জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। এবং এই জুলাই জঙ্গি হামলার, এই জুলাই দাঙ্গার ফলাফল বাঙালি গত 2 বছরে হারে হারে টের পেয়েছে। দিন যত আগাচ্ছে সেটার মাত্রা তত বৃদ্ধি পাচ্ছে। এই জুলাই দাঙ্গার মধ্য দিয়ে বাংলাদেশকে বানিয়ে ফেলা হয়েছে মার্কিন কলোনি, বাংলাদেশকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পাকিস্তানি জিহাদি জঙ্গি এবং তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা নির্ভয় বসবাসের জায়গা হিসেবে। এবং সব কিছু করেছে সম্মিলিতভাবে জামায়াত, এনসিপি, বিএনপি। জনাব তারেক রহমান, মুচিলেকা রহমান ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে মুচিলেকা দিয়ে এসে। বাংলাদেশে জুলাই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের মানুষের যেই চাওয়া পাওয়ার জায়গা ছিল, যেই প্রত্যাশার জায়গা ছিল, যেই আশা ভরসার জায়গা ছিল, সব কিছু ধীরে 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 ক্ষয়ে যাচ্ছে। অনেকেই ভেবেছিলেন জনাব তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বসে বাংলাদেশটা ঠিকঠাকভাবে পরিচালনা করবেন, কিন্তু না, কাজ নাই তো ক্ষয় ভাজ। জনাব তারেক রহমান এই পন্থা অবলম্বন করে আগাচ্ছে, সরকার পরিচালনা করছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে ঢুকে গেছে, বাংলাদেশের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, বাংলাদেশের সকল সীমান্তবর্তী জেলা সবগুলাতে পাকিস্তান আইএসআই, তাদের এজেন্ট লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদ, এই দুইটা আন্তর্জাতিক মানের জঙ্গি সংস্থার সদস্যরা, জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলাদেশের সর্বস্তরে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য মাঠ উন্মুক্ত করে দিয়েছে ইউনূস, জামাত এবং বর্তমানে জনাব তারেক রহমান। নয়তোবা পাকিস্তানের কত সক্ষমতা তারা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করার পরিকল্পনা করে। বঙ্গোপসাগর কি পাকিস্তানের ভূখণ্ডের অংশ? বঙ্গোপসাগরে পাকিস্তান যখন সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করে, তখন আপনাকে নরমালি বুঝে নিতে হবে এইটা বাংলাদেশের বর্তমান সরকারের অনুমতি সাপেক্ষে। অনেকেই ভেবেছিল তারেক রহমানের প্রথম বৈদেশিক সফর হবে ভারতবর্ষ, বাট এটা ভুল। জনাব তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, জনাব তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। ভারতের বর্তমান সরকার ভেবেছিল তারেক রহমান হয়তোবা শুধরিয়েছে, গত 17 বছর যেহেতু মাতৃভূমির বাইরে ছিল, মাতৃভূমির প্রতি একটা টান, একটা আবেগ, একটা অনুভূতি, একটা ভালোবাসার জায়গা সৃষ্টি হয়েছে। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণরূপে ভুল। কারণ আপনাকে বুঝতে হবে, সাপের বাচ্চা কখনো মানুষের বাচ্চা হয় না, সাপের বাচ্চা সবসময় সাপই হয়। এটা ভারতের ভুল, এটা বাংলাদেশের প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষদের ভুল। তারা ভেবেছিল বাংলাদেশ থেকে মৌলবাদ দূর করবে জনাব তারেক রহমানের সরকার, কিন্তু যেটা লাউ সেটাই কদু। আজকে বাংলাদেশের সংসদে বসে এনসিপির এমপি ঘোষণা দেয় একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে, যেমনটা পাকিস্তানে আমরা দেখতে পাই। তাদের শিক্ষা খাত, তাদের স্বাস্থ্য খাতে যেই বরাদ্দ দেওয়া হয় তার থেকে কয়েক গুণ বেশি বরাদ্দ প্রতিরক্ষা খাতে দেওয়া হয়, কারণ তারা জঙ্গি উৎপাদন করে। তাদের প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে হয়, কারণ ভারতের সাথে তাদের সবসময় সাংঘর্ষিক সম্পর্ক রাখতে হবে, আফগানিস্তানের সাথে সাংঘর্ষিক সম্পর্ক রাখতে হবে। এবং সেই পাকিস্তানের দিকে আগাচ্ছে বর্তমান সরকার। ইসরায়েলের কোনো কূটনৈতিক বাংলাদেশ নিয়ে বিগত সময়গুলোতে কখনোই মন্তব্য করেনি। শেখ হাসিনার আমলে যদি এই ধরনের মন্তব্য করতেন, তবে বাংলাদেশের তৌহিদি জনতা, জামাত, এনসিপি, বিএনপি সাথে সাথে রাস্তায় নেমে পড়ত। কিন্তু এখন ইসরায়েলের একজন কূটনৈতিক বলছে, ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছে, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের উপস্থিতি তারা লক্ষ্য করেছে। হামাস সেই মৌলবাদী জঙ্গি সংগঠন যাদের কারণে ফিলিস্তিনের আজ এই পরিণতি, সেই হামাসের জঙ্গিরা বাংলাদেশ এবং পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এইটা ইসরায়েল জেনে গেছে। আপনারা তো সবাই জানেন, পৃথিবী
নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এটা ওপেন সিক্রেট, এটা আড়ালে রাখার কোনো বিষয় না। ইসরায়েলের চোখ বাংলাদেশের উপর পড়ে গেছে। এখন তো তৌহিদি জনতারা কোনো কথা বলবে না। গত কদিন পূর্বে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম সরিয়ে নেওয়া হয়েছে, আর ইসরায়েল এখন বাংলাদেশে চোখ দিয়েছে। আর ইসরায়েল যেখানে চোখ দেয় সেখানে কি হয় নিশ্চয়ই সেই উদাহরণ আপনাদেরকে দিতে হবে না। যখন এতগুলা সংকটের মধ্য দিয়ে আগাচ্ছে আমার প্রাণের মাতৃভূমি, তখন বাংলাদেশের সংসদে তামাশা হচ্ছে। বাংলাদেশের সংসদে মুতাহ বিয়ে কি একটা এসব নিয়ে তামাশা হচ্ছে। স্পিকার তামাশা করছে, বিরোধী দলের এমপি তামাশা করছে, সরকারি দলের এমপি তামাশা করছে। গত দুদিন পূর্বে জামায়াত ইসলামের এক এমপি দাবি করলো তার পিতা 1971-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সেই এমপির জন্ম 1981 সালে, তার পিতার মৃত্যুর 10 বছর পর তার জন্ম হয়েছিল। ঠিক কয়েক ঘন্টা পর আমরা দেখলাম সেই এমপির পিতা এখনো জীবিত আছে, এবং এইটা যখন গণমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেল, তখন সেই এমপি আবারও সংসদে দাঁড়িয়ে বলছে, সংসদ চলাকালীন আমি অসুস্থ ছিলাম, মাথায় ছিল প্রচণ্ড ব্যথা, সংসদে কি বলেছি তা বুঝতে পারছি না। আসলে আমার বাবা বেঁচে আছেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এইটা হলো বাংলাদেশের সংসদের বর্তমান চিত্র। এবার বর্তমান ক্ষমতাসীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দেখেন মূর্খের মতো কি ধরনের মন্তব্য করে। প্রতিটি গ্রামে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি। মাননীয় স্পিকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশের প্রতিটি গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে এই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। আবারও বলছি, মনে রাখবেন, প্রতিটি গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে বর্তমান সরকার। বাংলাদেশের টোটাল গ্রাম কয়টি? 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের টোটাল গ্রাম 9049টি। প্রতিটি গ্রামে অর্থাৎ 9049টি গ্রামে যদি 1 লক্ষ করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে 9049টা গ্রামে সর্বমোট স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়ায় 949 লক্ষ। আমি আবারও বলছি, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতিটি গ্রামে 1 লক্ষ করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সর্বমোট গ্রাম 9049টি। 9049টি গ্রামে যদি 1 লক্ষ করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে স্বাস্থ্যকর্মীর সংখ্যা হবে 949 লক্ষ। এখন আপনারা আমাকে ব্যাখ্যা দেন, 18 কোটি জনসংখ্যার দেশে 949 লক্ষ স্বাস্থ্যকর্মী কোত্থেকে আনবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী? এরা সারা রাত গাঁজা খায়, এরা সারা রাত ইয়াবা খেয়ে সকালে সংসদে গিয়ে ভুলভাল বকে, ভুলভাল তথ্য দেয়। আবার যখন সেটা পাবলিকলি ফাঁস হয়ে যায়, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়, তখন তারা আবার সেটাকে বলে মাথা ঠিক ছিল না, সংসদে দাঁড়িয়ে কি বলেছি, ভুল হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন। নিজের জীবন্ত পিতাকে মৃত বানালো জামাতের এমপি, পরে আবার মাফ চাইলো। সংসদে পবিত্র জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী বলতেছে বাংলাদেশের প্রতিটি গ্রামে 1 লক্ষ করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, অথচ এই স্বাস্থ্যমন্ত্রী জানেই না বাংলাদেশে সর্বমোট গ্রামের সংখ্যা কত। এই গান্ডুদের দিয়েই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এই গান্ডুরা বাংলাদেশের মহান জাতীয় সংসদের প্রধান বিরোধী দল এবং ক্ষমতাসীন দল। এই গান্ডুরা সংসদে বসে সামরিক বাজেট বৃদ্ধি করতে বলে প্রয়োজনে 1 বেলা খাবে। এই গান্ডুরা কি 1 বেলা খাবে? না। বাংলাদেশের সাধারণ মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা সকল পরিকল্পনা বাস্তবায়নের পথে ধীরে ধীরে আগাচ্ছে। আপনারা বুঝেন কিনা জানি না, তবে আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। পাকিস্তান যখন আপনার জলসীমার মধ্যে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করে, ইসরায়েল যখন ঘোষণা দেয় আপনার দেশে হামাসের জঙ্গিরা অবস্থান করছে, তখন আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছু থাকে না। এদিকে মার্কিন এম্বাসি যা শুরু করেছে, তাদের ফেসবুক পেজ দেখে আমার মনে হয় না এটা একটা দেশের কূটনৈতিক প্ল্যাটফর্ম। এটা দেখে মনে হয় বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি অথবা জামায়াত কিংবা বিএনপির পারপাস সার্ভ করছে, এইরকম একটা পলিটিক্যাল পেজ। আর মার্কিন রাষ্ট্রদূত
যেভাবে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, কোনো প্রকার প্রটোকল নাই, কোনো কিচ্ছু নাই, তখন আপনাদের বুঝে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতখানি হুমকির মুখে। যখন জামাতের আমির পাকিস্তানের হাই কমিশনারের সাথে ঘন ঘন বৈঠক করে, তখন বুঝে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মূলত পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। আর বেশি কিছু বলবো না। আপনাদের দেশ, আপনারা থাকবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম সেই দেশে বেড়ে উঠবে। এখন সেই দেশ ঠিক করবেন কিনা, সেই দেশের সকল কাঠামো যে দুর্নীতিগ্রস্ত হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলবেন কিনা, এটা একান্তই আপনাদের সিদ্ধান্ত। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন, অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।